ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। তো তোমরা যারা যারা ক্লাসে জয়েন আছো তারা একটু কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, তো আজকে আমাদের টপিকের নাম হচ্ছে যে পরিপাকের রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাক্টের ভেতরে আমাদের যে সকল রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে সেই সকল রাসায়নিক বিক্রিয়া নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, ওকে, তো তোমরা কমেন্ট করে দাও, আমরা শুরু করে দিচ্ছি। বেসিক্যালি আমরা দেখতে পাই যে আমাদের মোটামুটি ভাবে 3 রকমের খাদ্য আমাদের দেহে পরিপাক হয়। হ্যাঁ, পরিপাকের সাথে রিলেটেড হচ্ছে জাস্ট 3 ধরনের খাদ্য। কি কি খাদ্য? একটা হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, আরেকটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে স্নেহ বা লিপিড। ওকে, তো এই হচ্ছে আমাদের 3 জাতীয় খাদ্য, যে খাবারগুলো আমরা আমাদের দেহের ভিতরে বিভিন্ন এনজাইম দ্বারা ডাইজেস্ট করি বা পরিপাক করি। তাহলে শর্করা, আমিষ এবং স্নেহ 3 জাতীয় খাদ্য। খেয়াল করো, তাহলে শর্করা জাতীয় খাদ্য কি করে? আমাদের দেহের শক্তি যোগায়। প্রোটিন কি করে? দেহ গঠন করে। স্নেহ কি করে? দেহে তাপ শক্তি উৎপাদন করে, তাই না? ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে এই খাবারগুলোকে ভেঙে কোষের উপযোগী সরল খাদ্যে পরিণত করা। ওকে, কিসে পরিণত করা? কোষের শোষণ উপযোগী সরল খাদ্যে পরিণত করা। তো খেয়াল করো, একেবারে সিম্পলেস্ট ওয়েতে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, প্রত্যেকটা খাবার 2টা ধাপে ভাঙে। কয়টা ধাপে? 2টা ধাপে ভাঙে। আমরা একটু দেখি যে খাবারগুলো কেমনে কেমনে ভাঙে। খেয়াল করো, আমরা জানি শর্করার ভাগ হচ্ছে জটিল, এটা হচ্ছে জটিল শর্করা। তো জটিল শর্করা বেসিক্যালি একটা এনজাইমের প্রভাবে ভেঙে, জটিল শর্করাগুলোকে আমরা মূলত বলি পলিস্যাকারাইড। কি বলি? পলিস্যাকারাইড। তো এই পলিস্যাকারাইড গুলা মূলত টায়ালিন, যদি মুখগহ্বরে হয় তাহলে টায়ালিন, আর যদি অন্ত্রে হয় বা ক্ষুদ্রান্তে হয় তাহলে অগ্ন্যাশয় থেকে আসে অ্যামাইলেজ এনজাইম, এইগুলা দ্বারা ভাঙে। ভাঙে কি তৈরি করে? কি লিখলাম? আচ্ছা, এইভাবে লিখ, টায়ালিন বা অ্যামাইলেজ দ্বারা ভেঙে কি তৈরি করে? ডাইস্যাকারাইড তৈরি করে। এই ডাইস্যাকারাইড গুলো পরবর্তীতে বেশ কিছু এনজাইম দ্বারা, লাইক সুক্রেজ হইতে পারে, তারপর হচ্ছে তোমার মল্টেজ হইতে পারে, ল্যাকটেজ হইতে পারে, এগুলো দ্বারা গ্লুকোজে কনভার্টার। বুঝলাম? ওকে, তাহলে কয়টা ভাগে আমরা গ্লুকোজ পেলাম? এই একটা প্রক্রিয়া, এই একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা এক জায়গায় ঘটে, এই প্রক্রিয়াটা আরেক জায়গায় ঘটে। শেষ, শর্করা পরিপাক। এট দ্য সেম কেস আমরা যদি প্রোটিনের দিকে যাই, আমি কিন্তু এখানে বেসিক ব্যাপারটা দেখাইতেছি, মানে আজকে যা যা করাবো তার একটা রোড ম্যাপ তৈরি করতেছি। তো আমরা যদি একটু প্রোটিনের দিকে যাই তাহলে দেখতে পাবো যে জটিল আমিষ কোন এনজাইম? পেপসিন এনজাইম দিয়ে ভেঙে কি তৈরি করবে? পলিপেপটাইড। পরবর্তীতে কার্বক্সিপেপটাইডেজ বা অ্যামিনোপেপটাইডেজ দ্বারা এটা অ্যামিনো অ্যাসিড তৈরি করবে, তাই না? সো এই হচ্ছে প্রোটিন পরিপাকের। দেখো, এটাও কিন্তু 2টা ধাপে। তারপর স্নেহ পরিপাক। স্নেহ বা চর্বি কি করবে? পিত্তরস দ্বারা ভাঙবে, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণায় পরিণত হবে। পরবর্তীতে এটা লাইপেজ দ্বারা ভেঙে আমি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে পরিণত হবে, তাই না? তো এইগুলা হচ্ছে আমাদের পরিপাকের বেসিক ফর্মুলা। দেখো, প্রত্যেকটা
অংশ কি হয়েছে, প্রত্যেকটা খাবার আমাদের বডিতে যাওয়ার ফলে বা বডির ভিতরে যাওয়ার পরে এটা দুইটা ভাগে কি হয়েছে, তার ডাইজেস্ট হয়েছে। খেয়াল করছো, দুইটা ভাগে ডাইজেস্ট হয়েছে। এগুলাতে আমরা এনজাইম গুলোর নাম লিখি না, কারণ এগুলা বেশ কিছু এনজাইম দ্বারা হয়। হ্যাঁ, 2টা 3টা 4টা 5টা মতো এনজাইম এখানে কাজ করে বিধা আমরা এগুলাকে এখানে লিখি না, বাট বেসিক কনসেপ্ট হচ্ছে এইটা। ওকে ওকে, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি এটা ক্লিন করে ফেললাম, সামনের দিকে আগে আমরা। ঠিক আছে, আচ্ছা, তো একটা ব্যাপার মনে রাখবা যে আমাদের মূলত পরিপাক হয় 4টা জায়গায়। কয়টা জায়গায় ভাই? 4টা জায়গায় পরিপাক হয়। এটা হচ্ছে মুখগহ্বরে, এটা হচ্ছে পাকস্থলীতে, একটা হচ্ছে ডিউডেনামে, একটা হচ্ছে আমাদের অন্ত্রে। ক্লিয়ার? এবং এনজাইম গুলো ক্ষরণ হয় ওই 4টা জায়গা থেকে। মুখগহ্বরে কিছু এনজাইম ক্ষরণ হয়, হ্যাঁ, তারপর হচ্ছে গ্যাস্ট্রিকন থেকে কিছু এনজাইম ক্ষরণ হয় পাকস্থলীর ভিতরে থাকা। তারপর হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে যে ডিউডেনাম আছে, ওই ডিউডেনামে আছে তোমার অগ্নাশয় আছে, তারপর আছে তোমার পিত্তরস, পিত্তথলি থেকে আসে। তো এগুলা থেকে বিভিন্ন এনজাইম টেনজাইম ক্ষরণ হয়, দেন খাবার পরিপাক হয়, এবং অন্ত্রে গিয়ে আন্তরিক রসের দ্বারা কিছু পরিপাক হয়। বুঝছি? ওকে, তো আমরা এখন শুরু করব মুখগহ্বরের খাদ্যের পরিপাক। তবে আমরা এটাকে এমন ভাবে একটা চার্ট তৈরি করবো যেন তোমরা এই চার্টটা দেখা মাত্রই বলে দিতে পারো, মানে এই চার্টটা দেখলেই তোমাদের পরিপাকের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি কোন জায়গায় কি আছে না আছে সবকিছু মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা উপরে টাইটেল দিলাম মুখগহ্বর। ওকে, তো এখন আমরা মুখগহ্বরের খাদ্য পরিপাক ব্যাখ্যা করব। তো মুখগহ্বরে আছে কি ভাই? মুখগহ্বরে আছে, আমি পার্টটাকে একটু আলাদা করে দিলাম এভাবে। এটা হচ্ছে আমাদের মুখগহ্বর। ঠিক আছে, মুখগহ্বর। তো মুখগহ্বরের এইখান দিয়ে ধরলাম আমাদের লালা গ্রন্থি আছে। কি আছে ভাই? লালা গ্রন্থি আছে এখান দিয়ে, একটু বড় করে লিখলাম। ঠিক আছে, তো কি আছে? লালা গ্রন্থি। তো লালা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? লালারস ক্ষরণ হয়। লালারসে কি থাকে? 2টা এনজাইম থাকে। নাম কি? একটা হচ্ছে টায়ালিন, একটা কি মল্টেজ। তাহলে লালারসে এনজাইম দুইটার নাম কি? টায়ালিন এবং কি মল্টেজ। ওকে ওকে, তো বেসিক্যালি আমাদের মুখগহ্বরে থাকা লালা গ্রন্থি মূলত কি করে? এনজাইমের যোগান দেয়। ওকে, তো মুখগহ্বরে যে জটিল শর্করাটা আছে, টায়ালিন দিয়ে ভাঙে। এই টায়ালিনের আরেকটা নাম আছে, নামটা হচ্ছে স্যালাইভালি অ্যামাইলেজ। আচ্ছা, তো একটা প্রশ্ন তোমাদের আসছিল, অবশ্যই মনে থাকার কথা, তোমাদের হয়তো সলভ করাইছি, যে যদি শুধু অ্যামাইলেজ বলে তাহলে ওইটা হচ্ছে অগ্নাশয় থেকে ক্ষরণ হয়, আর যদি বলে স্যালাইভারি অ্যামাইলেজ তাহলে এটা হচ্ছে মুখগহ্বর থেকে ক্ষরণ হবে। ক্লিয়ার? ওকে, শুধু অ্যামাইলেজ বলে সেটা কোথায়? সেটা হচ্ছে অগ্নাশয় এনজাইম। আচ্ছা, তো টায়ালিনের আরেক নাম কি? স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি ওয়ার্ডটা আছে স্যালিভা বা লালা থেকে, তো লালায় থাকা অ্যামাইলেজ টাইপের যে এনজাইমটা আছে তার নামই কি? টায়ালিন। কি তৈরি করে? মল্টোজ তৈরি করে। কি তৈরি করে? মল্টোজ। আর এই মল্টোজটা পরবর্তীতে মল্টেজ এনজাইম দিয়ে ভাঙে, মল্টেজ দিয়ে ভাঙবে, ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। কি তৈরি করবে ভাই? গ্লুকোজ তৈরি করবে। এবং এইটাকে আমরা বলি মুখগহ্বরের শর্করা পরিপাক। কি বলি? মুখগহ্বরের শর্করা পরিপাক। হইল মুখগহ্বরের শর্করা পরিপাকটা। ওকে, তো পরবর্তীতে শর্করা পরিপাকের পর এই খাবারটা খাদ্যনালী দিয়ে চলে যায় কোথায়? পাকস্থলীতে। তাহলে এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো পাকস্থলীতে খাদ্যের পরিপাক। ক্লিয়ার? তো এই জায়গাটার নাম হচ্ছে আমাদের পাকস্থলী। তো পরীক্ষায় সিকিউর জন্য এই পাকস্থলীতে খাদ্য পরিপাকটা খুবই গুরুত্বপূর্ণ।
খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখানে কি থাকে বলতো? এই যে পাকস্থলীতে আছে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি। কি গ্রন্থি? গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থির ভিতর কি থাকে? গ্যাস্ট্রিক রস থাকে। কি থাকে? গ্যাস্ট্রিক রস থাকে। তো গ্যাস্ট্রিক রস থেকে কোন কোন এনজাইম ক্ষরণ হয় ভাইয়া? দুইটা নিষ্ক্রিয় এনজাইম ক্ষরণ হয়। কি কি? একটা হচ্ছে পেপসিনোজেন, একটা হচ্ছে প্রোরেনিন। একটা হচ্ছে পেপসিনোজেন, একটা কি? প্রোরেনিন। ওকে, সো কোনটা কিভাবে কি কাজ করে? তো পাকস্থলীর যে প্যারাইটাল বা অক্সিন্টিক কোষ আছে, আমরা একটু লিখি। পাকস্থলীর যে প্যারাইটাল বা অক্সিন্টিক কোষ আছে, অক্সিন্টিক, এখান থেকে কি ক্ষরণ হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? একটা কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, একটা কাজ হচ্ছে এনজাইমকে সক্রিয় করা। ওকে, তো কি করে? এই পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সক্রিয় পেপসিনে পরিণত হয়। অন দ্য আদার হ্যান্ড প্রোরেনিনটা, এই প্রোরেনিনও HCl দ্বারা রেনিনে কনভার্ট হয়। বুঝলাম? আচ্ছা, এছাড়াও পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড আরেকটা কাজ করে, সেটা হচ্ছে শর্করা পরিপাক করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? শর্করা পরিপাকে সাহায্য করে কিছুটা। কিভাবে? পাকস্থলীতে ভাই কেমনে শর্করা পরিপাক হয় জীবনে পড়ছো? হ্যাঁ, আচ্ছা, পড়ছো অনেকে, ঠিক আছে। তো শর্করা কিভাবে পরিপাক হয়? তো সেটাই দেখো। বেসিক্যালি সুক্রোজ, তোমরা পড়ছো না? সুক্রোজটা তোমার কি হয়? খনিজ অ্যাসিডের উপস্থিতিতে ভাঙে। খনিজ অ্যাসিড কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড খনিজ অ্যাসিড না? তো HCl দ্বারা ভাঙে কি তৈরি করে? গ্লুকোজ আর কি? ফ্রুক্টোজ তৈরি করে। তাহলে সুক্রোজটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ভাঙে। আচ্ছা, এটা ওখানে না দিয়া এখানে দিই। সো সুক্রোজ HCl দ্বারা ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে, ঠিক আছে, বা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। ওকে, তো এরপর কি ঘটে? এরপর এই যে আমাদের শর্করাটা পরিপাক হইলো, আর এখান থেকে এনজাইম দুটাকে সক্রিয় করলাম। এবার এনজাইম দুটা কাজ করে। কি কাজ করে? জটিল আমিষ পেপসিন দিয়ে ভাঙে। বেশি নিচে হয়ে গেল, আর তো কিছু অ্যাড করতাম। প্রোটিওজ এবং পেপটনে পরিণত করে। প্রোটিওজ প্লাস পেপটন, বুঝছি? আর হচ্ছে দুগ্ধ আমিষ কেসিন। রেনিন দ্বারা ভেঙে প্যারাকেসিনে পরিণত হয়। পরবর্তীতে এই প্যারাকেসিনটা, এখানে যে পেপসিন আছে, পেপসিন দ্বারা ভাঙে। ভাই ভেঙে কি তৈরি করে? পেপটন তৈরি করে। কি তৈরি করে? পেপটন তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, প্রান্ত একটা প্রশ্ন করছে, কিন্তু ভাইয়া বইয়ে তো দেয়া আছে যে স্টোমাকে কার্বোহাইড্রেট পরিপাক হয় না। না, ব্যাপারটা এরকমই। অ্যাকচুয়ালি পরিপাক হয় না বলতে কোনো এনজাইম দ্বারা পরিপাক হইতেছে না, কিন্তু দেখো সুক্রোজটা কিন্তু পরিপাক হচ্ছে না বেসিক্যালি। মানে এটাকে আমরা পরিপাক ওই অর্থে বলতে পারি না, কারণ সুক্রোজটা জাস্ট অ্যাসিড দ্বারা বিয়োজিত হইতেছে, ভেঙে যাইতেছে। বুঝতে পারছি? এটা তো এনজাইম দ্বারা ভাঙতেছে না, এই জন্য এটাকে আমরা অনেকে পরিপাক বলি না। আবার কোনো কোনো বইতে বলা আছে পাকস্থলীতে শর্করার পরিপাক হয়। এই যে শর্করার পরিপাক, সুক্রোজটা তো ভাঙতেছে, ভাঙা মানে তো পরিপাক, ঠিক আছে। বুঝতে পারছি? এনজাইম দ্বারা না ভাঙুক, তাই না? যাই হোক, তো ভাঙছে তো পরিপাক। তো এটা নিয়ে কিছু ব্যাপার স্যাপার আছে।
মানে কোন কোন বইতে বলা আছে যে পাকস্থলীতে শর্করা পরিপাক ঘটে, কোন কোন বইতে বলা আছে পাকস্থলীতে শর্করা পরিপাক ঘটে না। গাজী আজম স্যারের বইতে বলা নাই, বাট অন্যান্য বইতে কয়েকটা বইতে বলা আছে যে সুক্রোজে মানে শর্করা পরিপাক হয়, মানে সুক্রোজটা হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে। ঠিক আছে, প্রথম দিকে এগুলো পড়াই নাই কারণ এগুলো জানার মানে নর্মাল বেসিক জিনিসপত্রগুলো পড়াইছি। এখন আবার কন্ট্রোভার্সিয়াল কিছু থিওরি দিয়ে একটা আস্তে আস্তে বলবো, এবং মজার ব্যাপার হচ্ছে সামনে যদি আবার রিভিশন দেওয়ার সুযোগ থাকে, আবার যখন এগুলো পড়াবো তখন দেখবো আরো নতুন ইনফরমেশন তোমাদেরকে দেবো। ঠিক আছে ভাই, অনেক কিছু আছে এর ভিতরে। হ্যাঁ আচ্ছা, তো এবার আসি পাকস্থলীতে শর্করা, এই যে শর্করার পরিপাকটা আমরা পড়লাম, এটা হচ্ছে প্রোটিনের পরিপাক, তাহলে কি স্নেহের পরিপাক হয় না? হয়। পাকস্থলীতে স্নেহের পরিপাকটা আমরা এখন এই সাইড দিয়ে করি। হ্যাঁ, স্নেহ পরিপাক। তো স্নেহ পরিপাকটা কিভাবে হয়, কিভাবে পাকস্থলীতে স্নেহের পরিপাক হয়, হ্যাঁ সেটা আমরা এখন দেখব। বেসিক্যালি আমাদের যেই মাখনের চর্বি আছে, মাখন, তারপর হচ্ছে ডিমের কুসুম, এগুলোর মধ্যে যে চর্বিটা আছে, এদের যে চর্বিটা আছে, এদের চর্বিটা গ্যাস্ট্রিক লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ নামক একটা এনজাইম দিয়ে ভেঙে কিছু জিনিস তৈরি করে। আচ্ছা বলতো, যেহেতু লাইপেজ আছে আর এটা চর্বি, তাহলে কি তৈরি করার কথা? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, তাই না? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি হওয়ার কথা, সাথে আরেকটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে মনোগ্লিসারাইড। কি? মনোগ্লিসারাইড। পরীক্ষায় আসবে না বাট করাই দিলাম। ঠিক আছে, পরীক্ষায় আসবে না বাট করাই দিলাম। ঠিক আছে, যে মাখন এবং ডিমের কুসুমে থাকা যে চর্বিগুলো আছে, সেই চর্বিগুলো পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এক ধরনের এনজাইম বের হয়, যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। এবং গ্যাস্ট্রিক লাইপেজটাই ভেঙে, এই যে চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং কি এক্সট্রা ভাবে মনোগ্লিসারাইড তৈরি করে। ক্লিয়ার? কি তৈরি করে? এক্সট্রা ভাবে মনোগ্লিসারাইড তৈরি করে। তাহলে এবার ভাই খেয়াল করো, পাকস্থলীতে আমরা জানি পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিনের পরিপাক হয়, বাট একটা পর্যায়ে গিয়ে আমরা দেখলাম যে পাকস্থলীতে শর্করার পরিপাক হইতেছে, পাকস্থলীতে স্নেহের পরিপাক হইতেছে। তোমরা পড়ছো যে লালাগ্রন্থি কি শুধুমাত্র এনজাইম ক্ষরণ করে? না রে ভাই, শুধু এনজাইম না, এই আবার দুইটা হরমোনও ক্ষরণ করে। ঠিক আছে, এই আবার হরমোনও ক্ষরণ করে লালাগ্রন্থি। ঠিক আছে, তেমন লালাগ্রন্থি মিশ্র গ্রন্থি বলতে পারো, কারণ লালাগ্রন্থি হরমোনও ক্ষরণ করে। বুঝতে পারছি? ওকে, সো এই হচ্ছে আমাদের পাকস্থলীতে পরিপাক এবং মুখগহ্বর খাদ্যের পরিপাক। এতটুকু আমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। মুখগহ্বর এবং পাকস্থলী খাদ্য পরিপাকটা ক্লিয়ার কিনা খুব দ্রুত আমাকে একটু জানাও। আমরা এরপর চলে যাব ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক। দ্রুত জানাও। প্রান্ত বলছে ক্লিয়ার। ওকে, সো আমি ক্লিন করে দিলাম এটাকে, তো আমি এটাকে ক্লিন করে দিলাম। এখন টপিক হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক। ক্ষুদ্রান্ত বিশাল বড় একটা জিনিস। তো ক্ষুদ্রান্তের ভেতর অনেকগুলা গ্রন্থি আছে, অনেক টাইপের গ্রন্থি আছে। তো প্রথম যে গ্রন্থি সেটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে অগ্নাশয়। তো অগ্নাশয় থেকে আসে অগ্নাশয় রস। তো এই অগ্নাশয় রসের ভিতর কি কি থাকে, কোন কোন এনজাইম থাকে ভাই? দেখো,
প্রোটিন পরিপাককারী এনজাইম, এটা হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন। ঠিক আছে, ট্রিপসিন বা কাইমোট্রিপসিন। তারপর শর্করা পরিপাককারী এনজাইম অ্যামাইলেজ, স্নেহ পরিপাককারী এনজাইম হচ্ছে লাইপেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্ষরণ হয়। এছাড়াও কিছু বাড়তি এনজাইম আছে, ঠিক আছে, যেমন প্রোটিন পরিপাককারী এনজাইম, যেমন তোমার কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, কোলাজিনেজ, ইলাস্টেজ, এই এনজাইমগুলো হচ্ছে অগ্ন্যাশয় থেকে ক্ষরণ হয়। ঠিক আছে, তো আমি এগুলো লিখলাম না, এখানে বিক্রিয়া আকারে দেখাই দেবো, বুঝলাম? ওকে। তারপর হচ্ছে আমাদের শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে, তো বললাম আমি অ্যামাইলেজ আর লাইপেজ বাদেও তোমার লাইপেজ আছে, ফসফোলাইপেজ আছে এবং কোলেস্টেরল এস্টারেজ আছে। তিনটা, লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, এগুলো হচ্ছে অগ্ন্যাশয় থেকে ক্ষরণ হয়। আমি শর্টকাট রাখলাম, এই তিনটা হচ্ছে প্রধান এনজাইম। ওকে, তারপর হচ্ছে আমরা যাব আন্ত্রিক গ্রন্থি। কোন গ্রন্থি? আন্ত্রিক গ্রন্থি থেকে কি ক্ষরণ হবে? আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস ক্ষরণ হবে। কি ক্ষরণ হবে? আন্ত্রিক গ্রন্থি থেকে কি ক্ষরণ হবে ভাই? আন্ত্রিক রস ক্ষরণ হবে। তো আন্ত্রিক রসের ভেতর আছে কি কি? কি কি আছে? বিভিন্ন এনজাইম আছে। কি কি এনজাইম আছে? প্রোটিন পরিপাককারী এনজাইম, অ্যামিনোপেপটাইডেজ, কি অ্যামিনোপেপটাইডেজ। তারপর হচ্ছে তোমার লিপিড পরিপাককারী এনজাইম, সেটা হচ্ছে লাইপেজ। কি? লাইপেজ। তারপর হচ্ছে তোমার যে আমরা মশলা পড়ছিলাম না, হ্যাঁ, লাইক অ্যামাইলেজ, তারপর হচ্ছে সুক্রেজ, এগুলো হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। তারপর হচ্ছে মল্টেজ, তারপর হচ্ছে ল্যাকটেজ। ঠিক আছে, ওকে। তো এগুলো হচ্ছে আন্ত্রিক গ্রন্থি থেকে ক্ষরণ হয়। তাহলে আন্ত্রিক গ্রন্থি থেকে কি কি ক্ষরণ হয়? অ্যামিনোপেপটাইডেজ, তারপর হচ্ছে লাইপেজ, অ্যামাইলেজ, সুক্রেজ, মল্টেজ, ল্যাকটেজ, এই এনজাইমগুলো আন্ত্রিক গ্রন্থি থেকে ক্ষরণ হয়। তারপর হচ্ছে আমাদের এই পাশে আমাদের আছে পিত্তথলি। কি আছে? পিত্তথলি। তো পিত্তথলি থেকে কি ক্ষরণ হয়? পিত্তরস ক্ষরণ হয়। পিত্তরসে কি থাকে? সোডিয়াম গ্লাইকোকোলেট, এবং সোডিয়াম টোরোকোলেট। তাহলে সোডিয়াম গ্লাইকোকোলেট এবং কি সোডিয়াম টোরোকোলেট, এগুলো হচ্ছে কি কোথায়? এগুলো হচ্ছে পিত্তথলি থেকে ক্ষরণ হয়। সোডিয়াম গ্লাইকোকোলেট এবং কি সোডিয়াম টোরোকোলেট পিত্তরসে থাকে। ওকে, সো আমরা এখন পড়ব ক্ষুদ্রান্তে কিভাবে আমিষ পরিপাক হয়। কি পরিপাক হয়? কিভাবে আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়। আমরা পাকস্থলীতে পড়ে আসছি প্রোটিউজ এবং পেপটন, তাই না? প্রোটিউজ প্লাস পেপটন কি হয়? এই যে ট্রিপসিন বা কাইমোট্রিপসিন পড়ছি না, এই ট্রিপসিন বা কাইমোট্রিপসিন দ্বারা ভাঙে। তাহলে প্রোটিউজ প্লাস পেপটন ট্রিপসিন বা কাইমোট্রিপসিন দ্বারা ভাঙে।
কি তৈরি করে? পলিপেপটাইড তৈরি করে। কি তৈরি করে? পলিপেপটাইড। কি তৈরি করে? পলিপেপটাইড তৈরি করে। পরবর্তীতে এই পলিপেপটাইড কার্বক্সিপেপটাইডেজ অথবা অ্যামিনোপেপটাইডেজ তাহলে পলিপেপটাইডটা কার্বক্সিপেপটাইডেজ অথবা অ্যামিনোপেপটাইডেজ দ্বারা ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে? অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমিষের পরিপাক। এটা হচ্ছে সরল, মানে একেবারে কমন যেটা। ঠিক আছে? এবার আনকমন কিছু আমিষ জাতীয় খাদ্য নিয়ে আসি, যেমন ট্রাইপেপটাইড। এখানে পলিপেপটাইড পরিমাণে অনেকগুলা, তাহলে ট্রাইপেপটাইড থাকতে পারে। তো ট্রাইপেপটাইড কি দ্বারা ভাঙবে? ট্রাইপেপটাইডেজ। ভেঙে কি তৈরি করবে? এ মানে অ্যামিনো অ্যাসিড। আমরা অ্যামিনো অ্যাসিডকে সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? এ দ্বারা। তারপর হচ্ছে ডাইপেপটাইডেজ। ডাইপেপটাইড কি হবে? ডাইপেপটাইড কি দ্বারা ভাঙবে? ডাইপেপটাইডেজ। দ্বারা ভেঙে কি তৈরি করবে? অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। ক্লিয়ার? তারপর হচ্ছে কোলাজেন। কোলাজিনেস। কোলাজেন কিন্তু এক ধরনের তন্তু। ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড তৈরি করলো। এই হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের ক্ষুদ্রান্তে পরিপাক। ক্লিয়ার? দেখো আমরা কিন্তু আমিষের সবগুলা এনজাইম এখান থেকে ব্যবহার করছি। ঠিক আছে? তারপর আমরা চলে যাব স্নেহ পরিপাক। ক্ষুদ্রান্তে কিভাবে স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক হয়। শর্করাটা পরে আসতেছি, শর্করাটা মেবি মুছতে হবে পুরোটা। স্নেহের পরিপাক কিভাবে হয় দেখো। লিপিড জাতীয় খাদ্য যেগুলো আছে মূলত পিত্তরস দ্বারা ভাঙে। কোন প্রক্রিয়ায়? ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন প্রক্রিয়ায় ভেঙে কি তৈরি করলো? ক্ষুদ্র ক্ষুদ্র চর্বিকণা তৈরি করলো। পরবর্তীতে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বিকণা গুলা কি দ্বারা ভাঙলো? লাইপেজ এনজাইম দ্বারা ভাঙলো। কি দ্বারা ভাই? লাইপেজ দ্বারা ভেঙে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি করলো। বুঝছি ভাই? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এটা হচ্ছে সরল, মানে এটা হচ্ছে কমন। আমরা প্রথম দিকে যে বিক্রিয়াগুলো রাখবো সেগুলো হচ্ছে কমন বিক্রিয়া, মানে যদি পরীক্ষা আসে এগুলোই দিবা। তারপরে যদি তোমার মনে থাকে ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড, কোলাজিনেস, তারপর হচ্ছে ইলাস্টেজ, এগুলো যদি মনে থাকে তাহলে তুমি ওগুলো দিবা, মনে না থাকে নাই, বাট এগুলো মাস্ট। তারপর হচ্ছে তোমার যদি লিপিড পায় তাহলে ফসফোলিপিড বলে একটা টার্ম আছে। তাহলে আমরা কিন্তু শুধু লিপিড খাই না, আমরা ফসফোলিপিডও কিন্তু খাই। তাহলে এই ফসফোলিপিড ভাঙবে কি দ্বারা? লিপিড যদি লাইপেজ দ্বারা ভাঙে তাহলে ফসফোলিপিড কি দ্বারা ভাঙবে? ফসফোলাইপেজ। কমন সেন্স। ফসফোলাইপেজ দ্বারা ভাঙলো। ভাঙে কি তৈরি করলো বলতো? লিপিডকে ভাঙলে আমরা কি পাই? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। তাহলে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। আর এই যে ফসফো মানে কি? ফসফেট। তাহলে কি তোমার সাথে একটা ফসফেট তৈরি করবে, ফসফেট মূলক তৈরি করবে। ঠিক আছে? বা ফসফেট না দিয়ে ফসফরিক অ্যাসিড দিয়ে। ঠিক আছে? তো ফসফরিক অ্যাসিড তৈরি করলো। ক্লিয়ার? ওকে। তাহলে ফসফোলিপিড কি হলো? ফসফোলাইপেজ দ্বারা ভেঙে ফসফোলাইপেজ দ্বারা ভেঙে কি তৈরি করলো? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং কি ফসফরিক অ্যাসিড তৈরি করলো। ক্লিয়ার? ওকে। তো তারপর আরো কিছু লিপিড আমাদের এখানে আছে, যেমন কোলেস্টেরল এস্টার। কোলেস্টেরল এস্টার
কার দ্বারা ভাঙবো? কোলেস্টেরল এস্টারেজ। কোলেস্টেরল এস্টারেজ দ্বারা ভেঙে ভাই কি তৈরি করবে? এস্টার নয়, তাহলে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল মেবি। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, বুঝলাম? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ওকে, তাহলে আমিষ এবং স্নেহের পরিপাকটা তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, খুব দ্রুত আমাকে একটু কমেন্ট করো যে তোমাদের এতটুকু ক্লিয়ার কিনা। তোমাদেরকে এতটুকু ক্লিয়ার আমাকে একটু জানাও। এরপর আমরা শর্করা পরিপাকে চলে যাব। ক্লিয়ার হলে জানাও, তারপর আমরা শর্করা পরিপাকে চলে যাব। তোমরা দিয়ে আর কমেন্ট করছো, আমার এখানে আসে নাই। আচ্ছা ক্লিয়ার। হ্যাঁ, প্রান্ত বলছে ভাই ইমালসিফিকেশন কি ওটা? ও আচ্ছা, ইমালসিফিকেশন দেখো, যদি কোনো ওয়ার্ডের শেষে শন থাকে তাহলে সেটা কি এক ধরনের প্রক্রিয়া। তো ইমালসিফিকেশন কি? লিপিড জাতীয় খাদ্য পিত্তরস দ্বারা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বিকণা পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি কি? ইমালসিফিকেশন। এগুলো হচ্ছে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র চর্বিকণা তৈরি করবে। তো ওই প্রক্রিয়াটাকে আমরা বলি ইমালসিফিকেশন। কে কাজ করবে? পিত্তরস। কারে ভাঙবো? লিপিডকে বা স্নেহকে। ওকে, আচ্ছা, তো মোটামুটি অনেকেই ক্লিয়ার বলছো, তাহলে আমি এটা ক্লিন করে ফেললাম। প্রান্ত আমাকে একটু জানাও ইমালসিফিকেশনটা ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, তোমাদের যদি আরো কোনো টপিকে প্রবলেম থাকে, যেমন আজকে বলছো তোমাদের পরিপাকে প্রবলেম, মানে রাসায়নিক বিক্রিয়াতে প্রবলেম, তো পরিপাকের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আজকে একটা ক্লাস করালাম। ঠিক আছে, তারপর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে গ্রুপে জানাও, আমি ওইটার উপরে নেক্সট ক্লাসে আবার পড়াবো। ঠিক আছে, ওকে, তাহলে আমি এতটুকু ক্লিন করে ফেললাম। আরে দূর বড় এটা হচ্ছে পিত্তরস, সোডিয়াম গ্লাইকোকোলেট, সোডিয়াম টোরোকোলেট। ঠিক আছে, ওকে ক্লিয়ার। তো এখন আমরা চলে যাব শর্করা পরিপাক। আরেকটা ব্যাপার বলি, এগুলো কিন্তু সব পরীক্ষায় আসবে না রে ভাই, যেহেতু তোমরা বলছো প্রবলেম, এই জন্য আমি সব করাইতেছি। ঠিক আছে, সব করাইতে দেই। হ্যাঁ রাজেশ, কত কিছু লেখাইছি আমি, একেবারে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করে দিতেছি, যেন তোমরা অ্যাডমিশনে গিয়া দেখবে এডি পড়াইতেছে, ওটা আরো কম পড়াইবো। একবারে তোমরা যদি আমার নোটগুলোকে, মানে আমি যেগুলো ক্লাসে করাইতেছি এগুলো যদি সুন্দরভাবে নোট করো, তোমার অ্যাডমিশনে বেশ একটা প্রবলেম হবে না, এতটুকু আমি তোমাদের বলতে পারি। ঠিক আছে, কারণ আমার মূল টার্গেটটা কিন্তু একবার ফার্স্ট থেকে আমি তোমাদেরকে অ্যাডমিশন টার্গেট করে পড়াইতেছি। ঠিক আছে, তো বেনিফিট হিসেবে এইচএসসি ভালো হবে। তাই জন্য এখানে যেগুলো লিখছে এগুলো কিন্তু মূলত অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, এইচএসসির জন্য পড়তে গেলে যে প্রথম যে প্যারাগুলো পড়াইছে ওগুলো পড়লেই হবে, বাট অ্যাডমিশনের জন্য মোটামুটি ভাবে দেখাই দিতেছি। ওকে, আচ্ছা, আর এই যে এটা যেই স্টাইলে পড়াইছে সেটা কিন্তু অ্যাডমিশনের স্টাইলে পড়ানো, শর্টকাটে এমসিকিউর জন্য প্লাস জ্ঞানমূলকের জন্য। ওকে, যাই হোক, তো কথা না বাড়ায় আবার চলে আসি আমরা এখন শর্করা পরিপাক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন আমাদের মূল আলোচনা হচ্ছে শর্করাটা কিভাবে পরিপাক হয়। আমরা জানি আমাদের যে পলিস্যাকারাইড গুলো আছে,
যাদেরকে আমরা বলি স্টার্চ বা গ্লাইকোজেন। এই খাবারগুলা অন্ত্রের মানে অগ্নাশয় থেকে আসা অ্যামাইলেজ দ্বারা ভাঙে। কি দ্বারা ভাঙে? অ্যামাইলেজ দ্বারা ভাঙে। তো ভাঙে এরা কি তৈরি করে? এরা তৈরি করে হচ্ছে মশলা। কি তৈরি করলো? কি তৈরি করলো? মশলা। তো মতে মনে রাখবা মল্টোজ, সতে মনে রাখবা সুক্রোজ, লাতে মনে রাখবা ল্যাকটোজ। তাহলে মল্টোজ, সুক্রোজ এবং কি ল্যাকটোজ, এই তিনটা তৈরি করলো। এই মল্টোজটা মল্টেজ দিয়ে ভাঙবে, ভেঙে গ্লুকোজ তৈরি করবে। সুক্রোজটা সুক্রেজ এনজাইম দিয়ে ভাঙবে, ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করবে। আর ল্যাকটোজটা ল্যাকটেজ দিয়ে ভাঙবে, ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ তৈরি করবে। এটা কিন্তু গ্লুকোজ প্লাস গ্লুকোজ তৈরি করবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকে ডাইস্যাকারাইড, ভেঙে দুইটা করে মনোস্যাকারাইড তৈরি করবে, ঠিক আছে? তাহলে পলিস্যাকারাইড গুলো স্টার্চ গ্লাইকোজেন দিয়ে অ্যামাইলেজের সাহায্যে ভেঙে মশলা, মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই জাতীয় উপাদানগুলো তারা তৈরি করবে। বুঝতে পারছি? তো এই হচ্ছে ক্ষুদ্রান্তের ভিতরে শর্করা পরিপাক। শেষ তো, আর কি আছে? আর তো কিছুই নেই। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের পরিপাকের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে? পরিপাকের বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া। তো এবার আমরা চলে যাব আমাদের খাদ্য শোষণে, ঠিক আছে? খাবার শোষণে চলে যাব আমরা। খাদ্যবস্তুর শোষণ। দেখো আমাদের মেইন যে প্রবলেমটা হবে, তার আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা, আমাদের পরিপাকের রাসায়নিক বিক্রিয়াটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় একটু সবাই বলো ক্লিয়ার, তারপর এটা মুছে ফেলবো। তারপর আমরা খাদ্য শোষণ, বিশেষ করে ফ্যাট ডাইজেশনটা তোমাদেরকে বুঝিয়ে দেবো আজকে, ঠিক আছে? ফ্যাট ডাইজেশনটা পরীক্ষা আসবো না, বাট বোঝাটা জরুরি, মানে খুব সুন্দর, মানে এটা অনেক কঠিন ভাবে লেখা তোমাদের বইতে। হ্যাঁ, এটা রিডিং পড়া বলে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা আমাকে একটু এনশিওর করো তোমরা ক্লিয়ার কিনা। প্রান্ত বলছে ক্লিয়ার, বাকিরা এনশিওর করো। আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি খাদ্য শোষণ। তো আমাদের এখনকার টপিক হচ্ছে খাদ্য পরিশোষণ, বা যেটা বলো খাদ্য শোষণ, ঠিক আছে? এর মধ্যে আমরা শিখবো হচ্ছে লিপিড ডাইজেশন, মানে লিপিড জাতীয় খাবারটা কিভাবে শোষিত হয়। লিপিড শোষণটাকে আমরা বিস্তারিত ভাবে পড়বো। আমিষ এবং প্রোটিনটা নিয়ে আচ্ছা একটা কোশ্চেন আছে প্রান্তর, ক্ষুদ্রান্ত ফুড এর শেষ পরিণতি বা ব্যাখ্যা করো। এইখানে কোনটা লাগবে, ক্ষুদ্রান্তের পরিপাক নাকি শোষণ?
এখানে জাস্ট তোমাদের ক্ষুদ্রান্তের পরিপাকটা লাগবে, শোষণটা খুব একটা বেশি দরকার হয় না পরীক্ষায় খুব একটা বেশি আসে না, মানে ধরতে গেলে আসেই না। বাট তোমাদেরকে যখন রিডিং পড়তে যাওয়া বইটা মনের মধ্যে খুঁতখুত লাগবে যে শোষণটা পড়লাম, তো শোষণটা পড়তে গিয়ে দেখলাম পরীক্ষার আগে তো তোমরা বইটা রিডিং পড়বা তাই না, তো দেখবা শর্করা শোষণটা বুঝতে পারবা, তারপর হচ্ছে তোমার আমিষ শোষণটাও বুঝবে, কিন্তু ফ্যাট শোষণটা বুঝতে পারবা না। বুঝতে না পারলে কি মনে টাইম লাগবে। তো যদিও বলে এখান থেকে প্রশ্ন হয় না বা হবে না, বাট দেখা গেছে যে কখনো কখনো নতুন কিছু জায়গা থেকে কিন্তু দু একটা প্রশ্ন হয়ে যায়, তো আমরা কিন্তু মোটামুটি বাদ দিতে পারি না এই অংশগুলা, ঠিক আছে। বেসিক্যালি প্রশ্ন হয় না, মানে খুবই কম এই জায়গাটা ইম্পর্টেন্ট, পরিপাকের যে শোষণটা, ঠিক আছে। বাট আমরা বাদ দেবো না, আমরা পড়বো, অ্যাডমিশনের জন্য হলেও পড়বো। তো দেখো শর্করা শোষণ জাস্ট নরমালি কাইনেজ নামক এনজাইমের সাহায্যে তোমার ফসফরাস যুক্ত হয়ে শর্করা শোষণের মাধ্যমে এগুলা শোষিত হয়ে যায়। তারপর ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন ল্যাকটেল, তারপর ব্যাপন প্রক্রিয়ায় তোমার বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে। তারপর আমিষটাও সেম, তোমার ব্যাপন প্রক্রিয়া শোষিত হয়ে তারপর সারা দেহে ছড়ায় পড়ে, কিসের দ্বারা? হেপাটিক পোর্টাল শিরা দ্বারা। বুঝলাম? আচ্ছা, তারপর খেয়াল করো, এবার আসছে আমাদের মেইন টপিক, সেটা হচ্ছে চর্বি বা লিপিড শোষণ। আমি একটু রিডিং পরে এই ব্যাপারটা বুঝাবো, কারণ এই ব্যাপারটা বুঝতে অনেকেরই সমস্যা হয়। ওকে, তো আমরা দেখবো এখন চর্বি বা লিপিড শোষণ কি। চর্বির পরিপাকজাত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ব্যাপন প্রক্রিয়ায় ভিলায়ের স্তম্ভাকার আবরণী কোষে প্রবেশ করে। তাহলে আমরা এখানে একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের স্তম্ভাকার আবরণী কোষ। তাহলে এই হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের স্তম্ভাকার আবরণী, ঠিক আছে। এগুলো হচ্ছে কোষ, স্তম্ভাকার আবরণী কোষ, সাপোজ ক্ষুদ্রান্তের। তাহলে কি হয়? ব্যাপন প্রক্রিয়ায় স্তম্ভাকার আবরণী কোষে প্রবেশ করে। কোনগুলা? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা ধরলাম এই জায়গা থেকে পরিপাকটা হইছে, এটা হচ্ছে পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রে কি হইছে? লিপিডটা ভাইঙ্গা কি তৈরি করছে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল তৈরি করছে। তো আমরা ফ্যাটি অ্যাসিডকে সংক্ষেপে এফ এ দ্বারা প্রকাশ করলাম এবং গ্লিসারলকে জিএলওয়াই দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। তো লিপিডটা ভাইঙ্গা পরিপাক তন্ত্রে কি হইছে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়েছে, ঠিক আছে। তো এরা কি করবে? এরা হচ্ছে এই যে স্তম্ভাকার আবরণী টিস্যুতে চলে যাবে। একটা কাজ করি, আমি এটাকে একটু খালি করে দিলাম। এখানে কিছু ঘটনা ঘটবে, যেমন এখানে প্রবেশ করার পরে এই ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল দুইটা মিলে আবার লিপিড তৈরি করবে। বুঝলাম? তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ক্ষুদ্রান্তের স্তম্ভাকার আবরণের ভিতরে ঢুইকা কি তৈরি করবে? আবার লিপিড তৈরি করবে। ক্লিয়ার? এটা এখানে বলছে, এবং পুনরায় লিপিডে পরিণত হয়। তারপর বলছে আবরণী কোষে যে প্রোটিন থাকে তার লিপিড অণুকে আবৃত করে লিপোপ্রোটিন কণা তৈরি করে, যার নাম হচ্ছে কাইলোমাইক্রন। তাহলে এই আবরণীতে এক ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিনটা আসে কই থেকে? এটা হচ্ছে স্তম্ভাকার আবরণী কোষের প্রোটিন। এই প্রোটিনটা কই থেকে আসলো? স্তম্ভাকার আবরণী কোষের প্রোটিন। বুঝলাম? স্তম্ভাকার আবরণী কোষের প্রোটিন, এই কোষেরই কি থাকে? বিভিন্ন প্রোটিন থাকে। তো ওই প্রোটিনের সাথে লিপিডটা মিশে কি তৈরি করলো? লিপোপ্রোটিন তৈরি করলো। এই লিপোপ্রোটিনের আরেকটা নাম হচ্ছে কাইলোমাইক্রন, মানে কাইলোমাইক্রন নামক লিপোপ্রোটিন তৈরি করছে সে। বুঝলাম? কাইলোমাইক্রন নামক লিপোপ্রোটিন তৈরি করছে। এবার
এই কাইলোমাইক্রন তৈরি করার পর এরা এক্সোসাইটোসিস প্রক্রিয়া কি হলো, আবরণী কোষ ত্যাগ করে লসিকা বাহিকা প্রবেশ করলো। তার মানে এইটা হচ্ছে ক্ষুদ্রান্তের স্তম্ভাকার আবরণী, এরপর আমাদের আছে লসিকা বাহিকা, এটা হচ্ছে লসিকা। তাহলে এই কাইলোমাইক্রনটা কি করলো, এই যে কাইলোমাইক্রনটা এক্সোসাইটোসিস প্রক্রিয়া, কাইলোমাইক্রনটা এক্সোসাইটোসিস প্রক্রিয়া কই গেল, লসিকাতে গেল, তাই না? এই যে কাইলোমাইক্রন। ওকে, দেখো এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কই গেল, হ্যাঁ, বিলায়ে লসিকা বাহিকা প্রবেশ করে। লসিকাকে তখন সাদা বর্ণ ধারণ করে, এই কারণে তখন লসিকা বাহিকা বলে ল্যাকটিয়াল। ঠিক আছে, ল্যাকটিয়াল। তাহলে এই কাইলোমাইক্রন গ্রহণ করার ফলে যে লসিকাটা তৈরি হয়, এই লসিকাটা আমরা বলবো কি ল্যাকটিয়াল লসিকা। কাইলোমাইক্রন গ্রহণ করার ফলে এই লসিকাটা কি হয়ে যায়, অনেকটা সাদাটে হয়ে যায়। এই সাদাটে লসিকাকে আমরা কি বলি, ল্যাকটিয়াল। ঠিক আছে, তারপর হচ্ছে বলছে কাইলোমাইক্রন গুলা লসিকার মাধ্যমে লসিকা তন্ত্রের ভিতর দিয়ে হৃৎপিণ্ডের কাছে শিরাতন্ত্রের প্লাজমায় প্রবেশ করে। তো লসিকা থেকে পরবর্তীতে কই যায়, লসিকা থেকে কই যায় বলছে, লসিকা থেকে তারা শিরাতন্ত্র মানে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়ায় এই যে কাইলোমাইক্রন গুলা। ঠিক আছে, ছড়ায় কাইলোমাইক্রন গুলা ভাঙা প্রোটিন এবং লিপিড আলাদা হয়, লিপিড ভাঙে কি ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আলাদা হয়, এবার হচ্ছে তারা কাজ করে। বুঝলাম? তাহলে চলো আমরা ব্যাপারটা আরেকবার একটু ক্লিয়ার করি। এই হচ্ছে আমাদের ফুল ফ্যাট ডাইজেশনটা কি হলো, পরিপাক তন্ত্রের মাধ্যমে আমাদের লিপিডটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হলো। তো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল গুলা কি তৈরি করলো, এই ক্ষুদ্রান্তের স্তম্ভাকার আবরণ টিস্যুতে যাওয়ার ফলে তারপর লিপিডে কনভার্ট হলো। এই লিপিডটা আবার এই স্তম্ভাকার আবরণ টিস্যুর মধ্যে থাকা কিছু প্রোটিন আছে, প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন বা কাইলোমাইক্রন তৈরি করলো। পরবর্তীতে কাইলোমাইক্রনটা এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বাইরে কই গেল, লসিকা বাহকে বা লসিকায় গেল। লসিকায় যাওয়ার ফলে লসিকাগুলো কি হয়েছে, একটা কাইলোমাইক্রন গুলা পাইয়া বা এই যে লিপোপ্রোটিন গুলা পাইয়া, এই লিপোপ্রোটিন গুলো কি সাদাটে, এই জন্য লসিকাগুলো কি হয়ে গেছে, তখন সাদাতে লসিকাকে আমরা তখন কি বললাম, ল্যাকটিয়াল বললাম। তো ল্যাকটিয়াল গুলোর ভিতরে কি থাকে, কাইলোমাইক্রন থাকে। পরবর্তীতে কাইলোমাইক্রনটা লসিকার মাধ্যমে বা লসিকা তন্ত্রের মাধ্যমে শিরা দিয়ে হৃৎপিণ্ডে সারা দেহে ছড়ায় পড়ে, এবং সারা দেহে যাওয়ার ফলে কাইলোমাইক্রন গুলো আলাদা হয়ে কি লিপিড এবং প্রোটিনটা আলাদা হয়। প্রোটিনটা নিজস্ব কাজ করে, লিপিডটা ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করার মাধ্যমে আমাদের দেহের লিপিডের চাহিদা পূরণ করে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে এবার একটু জানো। এটা হচ্ছে ফ্যাট ডাইজেশন। তা শোষিত খাদ্যের পরিণতি তোমরা পড়লেই পারবা। ফ্যাট ডাইজেশন অনেকের সমস্যা ছিল, বুঝাই দিলাম। এবার আমাকে বলো এতটুকু ক্লিয়ার কিনা সবার কি এতটুকু ক্লিয়ার? এবার একটু ভাই দ্রুত জানাও, ঠিক আছে? আচ্ছা, ল্যাকটিয়ালটা ওকে, ল্যাকটিয়ালটা হচ্ছে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় যখন কাইলোমাইক্রন বা লিপোপ্রোটিন গুলো কিন্তু সাদা হয়, তো সাদা জিনিসটা যখন লসিকার ভিতরে ঢুকবো তখন লসিকা গুলো কি কোনটা সাদাতে দেখাবে, এই সাদাতে লসিকাকে না বলো ল্যাকটিয়াল। যদি তাতে না বুঝো, সহজ ভাষা বলতে গেলে অন্ত্রের যে লসিকা আছে, অন্ত্রে মানে ক্ষুদ্রান্ত্রের ভিতরে যে লসিকা গুলো থাকে, এই অন্ত্রের লসিকা কেন বলি ল্যাকটিয়াল। মানে ল্যাকটিয়াল মানে হচ্ছে অন্ত্রের লসিকা যেগুলা সাদাতে। কেন সাদাতে? কাইলোমাইক্রন বা লিপোপ্রোটিন থাকে, এই কারণে সাদাতে। এবার বুঝছি কিনা বলো, ল্যাকটিয়াল। আচ্ছা, একটা মজার ব্যাপার বলি, বলো তো ল্যাক কথার মানে কি? পড়াইছিলাম ক্লাসে, ল্যাক কথার মানে কি? দুধ। তো এই ল্যাকটিয়াল গুলো অনেকটা দুধের মতো সাদা হয়, তোমাদের বইতে বলা আছে যে ল্যাকটিয়াল গুলো দুধের মতো সাদা হয়। এই যে কাইলোমাইক্রন কণাগুলা দুধের মতো, মানে যখন তোমার এই ল্যাকটিয়ালের ভিতরে যায় তখন ল্যাকটিয়াল গুলো অনেকটা দুধের মতো সাদা হয়, এই জন্য এটাকে বলা হয় ল্যাকটিয়াল। বুঝলাম? হ্যাঁ, ওকে। সো সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানো, এবং তোমরা একটু কমেন্ট করে দাও যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা, এবং যদি বুঝতে পারো তাহলে আমি আজকে ক্লাসটা পর্যন্তই রাখবো। সবাই একটু কমেন্ট করো।
এবং নেক্সট ক্লাসে আমি কোন টপিক পড়াবো বা তোমাদের কোন কোন টপিক প্রবলেম সেগুলো অবশ্যই এখানেও কমেন্ট করতে পারো বা আমাদের গ্রুপে কমেন্ট করে জানাতে পারো তোমার এই টপিকের সমস্যা, এই টপিকের উপর আমি নেক্সট ক্লাস নেব। ঠিক আছে, যেহেতু 2 দিন আমরা জুলজি করলাম, তো নেক্সট ক্লাসে তোমরা বোটানি থেকে প্রবলেম নিয়ে আসো। ঠিক আছে, ওকে, কারণ একটা না জুলজি করতে কারই বা ভালো লাগে, বা একটা না বোটানি করতেও বা কার ভালো লাগে, সো আমরা একটু শাফেল করে করি, বোটানি জুলজি বা জুলজি বোটানি এরকম ভালো লাগে। ওকে, ওপি বলছে ক্লিয়ার এন্ড প্রেজেন্ট। ঠিক আছে, বাকিরা জানাও ক্লিয়ার কিনা। তো আমি 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের, ক্লিয়ার কিনা জানাও, কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, অপি সাহা বলছে জুলজি দ্বিতীয় অধ্যায় প্রবলেম। আচ্ছা, জুলজির সেকেন্ড চ্যাপ্টার তো হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, 3টা পার্ট নিয়ে গঠিত। তো এখন তুমি আমাকে বলো যে চ্যাপ্টার 2 এর কোন অংশে, মানে 3টাতেই প্রবলেম, আমরা 3টা করাবো, আর কয়েকদিন পরে আমরা জুলজি দ্বিতীয় অধ্যায় ধরবো, ধরে একবারে 3টা শেষ করে দেবো শর্টকাটে। ঠিক আছে, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। বাট স্পেশাল বা স্পেসিফাই কোনো টপিকে প্রবলেম কিনা, যদি টপিকে প্রবলেম থাকে তাহলে বলতে পারো, করাই দেব। আর যদি টোটালটাতে প্রবলেম থাকে তাহলে কয়েকটা দিন ওয়েট করতে হবে, আগে প্রবলেমগুলোকে সলভ করে তারপরে দ্বিতীয় অধ্যায়ে ঢুকবো। ঠিক আছে, বা যদি কারো প্রবলেম না থাকে আমরা নেক্সট ক্লাসেই দ্বিতীয় অধ্যায়ে ঢুকতে পারি। ঠিক আছে, হাইড্রা থেকে শুরু করলাম। ওকে, আমার নিজেরও প্ল্যান আছে, দ্বিতীয় অধ্যায়ে তোমাদের খুব একটা বেশি ভালোভাবে করানো হয় নাই, তো এবার একটু ভালোভাবে করাই দেব দ্বিতীয় অধ্যায়। তিনটার সবই লাগবো, হ্যাঁ হ্যাঁ, আমি দ্বিতীয় অধ্যায় ধরলে একবারে 3টাই করাই দেবো, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ 3টাই করাই দেবো। যদি কারো অন্যান্য চ্যাপ্টার প্রবলেম না থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসেই হাইড্রা থেকে শুরু করতে পারি, কি বলো? রিভিশনও হয়ে গেল। আচ্ছা, প্রান্ত বলছে নেক্সট ক্লাসে স্টার্ট করেন, কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসে এ পর্যন্তই রাখলাম। যাই হোক, কারেন্ট চলে গেছে আমার, তো যার কোনো লাইটের আলো কিছুটা কমে গেছে। ওকে ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে হাইড্রা শুরু করব। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আচ্ছা, ওপি বলছে 3টাতে প্রবলেম আছে। ওকে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা হাইড্রা থেকে শুরু করব। ওকে, তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই এন্ড গুড নাইট।